ধুধু মরুভূমির তুন পর্বতমালার পাদদেশে অবস্থিত সবুজ সতেজ অপরূপ গ্রাম আলমেনিয়া। কখনো কল্পনাই করা যায় না মরুভূমির মাঝে এত সুন্দর গ্রাম হতে পারে। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই গ্রাম, তুলে ধরবো এখানকার শিল্প সংস্কৃতি ও মানুষের জীবনযাপনের নানা চিত্র। এই গাছ থেকে চিনি উৎপাদন করে থাকে, যেটা সাদা চিনি সেটা উৎপাদন করে থাকে। গাছটা কিছুটা মূলা গাছের মতো দেখতে। একটা 10 কেজি, মানে এটা বড় হলে এক একটা 10 কেজি ওজন হয়। ايوه ماشي ايوه يا عم الحاج، الله اكبر يا عم الحاج، يا سلام، الله يبارك لك يا عم। মাগরিবের ইফতার শেষে মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 400 কিলোমিটারের যাত্রা শুরু হচ্ছে। গ্রুপের সবাই দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায়। অবশেষে আল্লাহর নামে শুরু হলো এ দীর্ঘ পথ চলা। আস্তে আস্তে প্রিয় শহরের সবকিছুই পিছনে ফেলে চলতে শুরু করলাম সামনের দিকে, রাতের আধারে মরুভূমির পথ ধরে। শহর পেরোতেই বিজন মরুভূমির খুটখুটে অন্ধকার আমাদের চেপে ধরল। গাড়ির হেডলাইটের আলো ছাড়া সবকিছুই আমাদের দৃষ্টি ক্ষমতার বাইরে। নিকষ অন্ধকারে আচ্ছাদিত মরুভূমি। কিছুক্ষণ যেতেই মরুভূমির লু হাওয়া প্রবাহিত হতে শুরু করলো, তাই গাড়ির গ্লাসগুলো আর খুলে রাখা সম্ভব হলো না। প্রায় 400 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা অবশেষে পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এখন শুধু ভোরের আলো ফোটার বাকি। একটি সুন্দরতম সকালে শুভেচ্ছা জানাচ্ছি মিশরের প্রত্যন্ত গ্রাম আলমেনিয়া থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, কালকে রাত্রে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে ওভারনাইট ট্রাভেল করেছি। রাত্রে পথে ঘাটে সেরকমভাবে কিছু দেখা যায় না। আমরা মরুভূমির ভিতর দিয়ে যেভাবে এসেছি, রাত্রে খুবই অন্ধকার ছিল, রাত্রে সেরকমভাবে কিছু দেখাতে পারি নাই। তো আজকে আমি যেখানে আছি আপনারা দেখে হয়তো মনে করতে পারেন আমি বাংলাদেশে আছি। তো আজকে আমি আছি আলমানিয়া নামে একটি মিশরীয় গ্রামে, যেটি রাজধানী শহর কায়রো থেকে প্রায় 300 কিলোমিটার দূরে। তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই সবুজ শ্যামল গ্রাম এবং দেখানোর চেষ্টা করব এখানকার পরিবেশ, প্রকৃতি এবং মানুষের জীবনযাপন। সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার ঘরবাড়ি সহ মানুষের জীবনযাপন কিভাবে তারা করে, কিভাবে তারা কৃষিকাজ করে, সবকিছু। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমাদের সামনে দৃশ্যমান হলো একটি নলকূপ। আপনারা এখন আমাকে বলতে পারেন নলকূপ আবার অস্বাভাবিক কি? আমাদের দেশে সচরাচর সবখানেই এটি পাওয়া যায় না, তবে এখানে একটু কথা আছে। কেবল মিশরের এই জায়গাতেই আমরা নলকূপের দেখা পেয়েছি, কারণ রাজধানী শহর কায়রো সহ বিভিন্ন জায়গাতে পাথরের আধিক্য বেশি থাকায় নলকূপ বসানো প্রায় অসম্ভব। তাই সেখানে নীলনদের পানি দ্বারা যাবতীয় চাষাবাদ করা হয়। যদিও নীলনদের গতিপথ এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে, তারপরেও এই অঞ্চলের মানুষ কৃষিকাজের জন্য নলকূপের পানি বেশি ব্যবহার করে। বন্ধুরা, আজকে আমার সাথে আছে হাবিব ভাই এবং মাসরি মোহাম্মদ ভাই। হাবিব ভাইকে আপনারা অবশ্যই চিনে থাকবেন, বইমেলার ভিডিওতে হাবিব ভাইকে দেখা গিয়েছিল। আচ্ছা হাবিব ভাই, আমাদের পাশে যে ঘরটি দেখা যাচ্ছে, এই ঘরটি কিসের আসলে? এখানে দুইটা ঘরের মতো রয়েছে। একটা ঘর হচ্ছে এখানে কূপের মতো, এখান থেকে তারা পানির যে সেচ ব্যবস্থা আছে, এই সেচ ব্যবস্থা তারা এখান থেকে পানি নিয়ে থাকে। এবং পাশে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট ঝুপড়ি আকার অনেক সুন্দর ঘর, যেটা হচ্ছে বিভিন্ন খেজুর গাছের পাতা এবং বিভিন্ন তৈরি করা। এই ঘরটা মূলত যখন তারা খুব ক্লান্ত হয়ে যায় পরিশ্রম করার পর, তারা তারপর এখানে এসে তারা এখানে আরাম করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের খেজুর গাছের পাতা দেখা যাচ্ছে। তারা যখন এখানে বসে থাকে তখন এগুলো দিয়ে তারা একসঙ্গে বসে বিভিন্ন কাজ করে, মানে তাদের সময়টা খুব কাজে লাগায়। এই জন্য এটা তাদের একটা আরামের জন্য একটা স্থান আছে। পানিটা কিন্তু সকালবেলা ওঠাচ্ছে, সকালবেলা প্রতিদিন তাদের কতটুকু পানি প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু তারা উঠিয়ে থাকে। কোনোদিন বেশি পানি উঠায়, কোনোদিন কম পানি উঠায়, এবং সে সকল পানিগুলো বিভিন্ন ড্রেন করা আছে। এই ড্রেনের মাধ্যমে এই পুরো এলাকাটায় ছড়িয়ে পড়ছে, বা নির্দিষ্ট একটি এলাকাতে ছড়িয়ে পড়ছে যে এলাকাতে ড্রেন করা আছে। এরকম শুধু একটি না, এরকম অসংখ্য ড্রেন কিন্তু এখানে রয়েছে এবং তারা এখান থেকে পানি উঠাচ্ছে
যেই পানি উঠানোর ফলেই কিন্তু এই মিশরে মানে মধু মরু প্রান্তরে ফসল ফলানো বা সবুজ সতেজ সবজি বা ফলমূল ফলানো সম্ভব হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ড্রেন, এই ড্রেনে কিন্তু পানির ফ্লো রয়েছে, এখান থেকে এদিকে পানি চলে যাচ্ছে, মূলত এখান থেকে পানিগুলো উঠাচ্ছে, এখান থেকে পানিগুলো উঠিয়ে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এদিক থেকে একটি ড্রেন রয়েছে, এদিক থেকে ড্রেনগুলোতে এখান থেকে সোজা পানি একদম মাঠের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত চলে যাচ্ছে। এদিকে আরো বেশ কয়েকটি ড্রেন রয়েছে, বিশেষ করে এখানে ছোট একটি খালের মতো রয়েছে। খালটি, এই ছোট সরু খালটি নীল নদের কোনো জায়গায় গিয়ে মিলিত হয়েছে, যার কারণে এটিতে সবসময় পানি থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বক রয়েছে, বকগুলো একদম সকালবেলা, আমরা কিন্তু ফজরের নামাজের পরই বের হয়েছি, সূর্য কেবল উঠেছে এ সময় বের হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সবুজ সতেজ একটি জায়গা, মনে হচ্ছে আমরা বাংলাদেশের কোনো এক গ্রামের মেঠো পথ ধরে হাঁটছি। ঘর এখানে গোখাদ্য বা গরু, তারপরে ঘোড়া, গাধা, এ সকল খাদ্যগুলো তারা এখানে জমা রাখে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের গমের, বিশেষ করে ভুট্টা গাছ কিন্তু এখানে জমা রাখা আছে, এগুলো গোখাদ্য হিসেবে তারা ব্যবহার করে থাকে। এরকম ছোট ছোট ঘরে তারা এগুলো সংরক্ষণ করে থাকে। আর আমার পাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গম গাছ, সম্পূর্ণ গম গাছ। এগুলো গম গাছ এখন পর্যন্ত পাকা শুরু করেনি বা পরিপক্ক হয়নি, কাঁচা রয়েছে। এখানে যে শুধু গমের চাষ হয় বা শাকসবজির চাষ হয় এরকম না বিষয়টা, এখানে মানে দৈনন্দিন জীবনে আমাদের যে সকল শাক সবজি যেগুলো প্রয়োজন সবগুলোই কিন্তু সবগুলোরই টুকটাক চাষ এখানে হয়ে থাকে। আমি কালকে রাত্রেবেলা প্রায় 3টার দিকে বের হয়েছিলাম তাদের মাঠ দেখতে, বিশেষ করে আমার সাথে যে মোহাম্মদ আছে ওর যে বাগান সেটা দেখতে আমরা বের হয়েছিলাম। সেখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রকমের ধনিয়া পাতা, তারপরে বিভিন্ন রকমের শাকসবজি, বিশেষ করে পেঁয়াজ, তারপরে রসুন, এগুলো ওরা ওদের প্রয়োজন অনুযায়ী চাষ করে থাকে এবং বিশেষ করে বাজারজাত করে বা বিক্রি করার মাধ্যমেও ওরা একটি মুনাফা নিয়ে থাকে। যে একটি গাধাকে খাবার দেওয়া হয়েছে, গাধা খাবার খাচ্ছে, ঘাস খাচ্ছে। আমাকে দেখে খাওয়া দাওয়া অফ করে দিছে, এই যে দেখতে পাচ্ছেন খাচ্ছে, ঘাস খাচ্ছে। দেয়ালের উপরে এই যে লতা ঝুলছে, এটা কিন্তু আঙুর গাছের লতা। আঙুর গাছ তারা এরকম লাগিয়ে থাকে এবং আঙুর গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন যে গাধার একটি গোয়াল, সেখানে আঙুর গাছ দেখা যাচ্ছে। আর আপনাদেরকে তো এর আগেই দেখিয়েছিলাম, তারপরও আবার একটু দেখাই। এটি হচ্ছে সেই ড্রেন, আমরা ওখানে সেচের কাছাকাছি ছিলাম, সেখান থেকে পানি সেচ করা হচ্ছে, সেটা ড্রেন থেকে কিন্তু চলে যাচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি মেশিন, এই মেশিনের মাধ্যমে জমিতে কীটনাশক দেওয়া হচ্ছে। এই মেশিন থেকে, এই ছোট মোটরের মাধ্যমে এখান থেকে একদম জমিতে চলে যাচ্ছে এবং ওই যে দেখা যাচ্ছে, ওই যে ওখানে তারা স্প্রে করছে তাদের প্রয়োজন অনুযায়ী, পাইপের মাথা ওখানে রয়েছে, মানে মোটরের মতো করে স্প্রে করছে। আমার মনে হচ্ছে যে তারা কোনো ঔষধি স্প্রে করছে, যেটা দেখে মনে হয়। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমার সাথে হাবিব ভাই রয়েছে, হাবিব ভাইয়ের পাশাপাশি
রয়েছে মোহাম্মদ, আন্ত মোহাম্মদ মোহাম্মদ, উনি হচ্ছে এখানকার স্থানীয় এবং অনেক ভালো একজন মানুষ, একজন মিশুক, অনেক ভালো মনের একজন মানুষ। তিনি কালকে রাত্রে তার যে ফসলের ক্ষেত সেটি কিন্তু আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে এবং আজকে সকালবেলা ফজরের পরপরই কিন্তু তিনি আমাদের নিয়ে এই গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব জায়গাটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। বন্ধুরা, এই যে খালটি দেখা যাচ্ছে, মোহাম্মদ বলতেছে যে এই খাল থেকে যে সময় শীত আসে সে সময় পানি একটু কমে যায়, তখন এই খালের এই যে কচুরিপানা আছে এগুলোকে উঠিয়ে তারপর তারা চিংড়ি মাছ ধরে থাকে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, পথের বাঁকে বাঁকে এরকম সেচের মেশিন রয়েছে, এগুলো দ্বারা সেচ করা হয়। এবং এখানে যে ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, এই ঘরগুলোতে মূলত এখানকার যে কৃষকরা থাকে সেই কৃষকরা খাওয়া দাওয়া, এরপরে কাজের মাঝখানে বিশ্রামের জন্য এই সকল ঘরগুলো তারা ব্যবহার করে থাকে। সালাম আলাইকুম। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভেরন গাছ। ভেরন গাছটা কি বলতেছে? জাইতুল খরওয়া, জাইতুল খরওয়া, জাইতুল খরওয়া হচ্ছে ভেরন গাছ। সাদা রং ধারণ করছে। হ্যাঁ, এগুলো তো দেখে মনে হচ্ছে যে গাছগুলো সম্ভবত নষ্ট হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। বরং হচ্ছে বাতাসের কারণে হচ্ছে এগুলো একবার আল্লাহ প্রদত্ত হচ্ছে, এগুলো এরকম নুয়ে গেছে আর কি। তো হচ্ছে এগুলো হচ্ছে এভাবে কি হবে, মানে বড় হবে এবং এভাবে হচ্ছে এগুলো মানে একবার সাদা হয়ে পরিপক্ক হবে আর কি। আচ্ছা, দেখা যায় এরকম শুয়ে পড়লে যে নষ্ট হয়ে যায়, চিটা হয়ে যায়, এরকম হবে না? না, এই জায়গাটা দেখতে অসাধারণ লাগছে। এখান থেকে যত দূরে চোখ যাচ্ছে সব গম গাছের দেখা যাচ্ছে এবং একটা কালারে আছে যেটা একদম কাঁচা এবং পাকার মাঝামাঝি অবস্থায় আছে, যেটা দেখে মনটা আসলে জুড়িয়ে যাচ্ছে যে এত সুন্দর মরুভূমির মাঝে হয়েছে, যেটা অবিশ্বাস্য, যেটা হয়তো আমাদের মাঠেও হওয়া সম্ভব না বা আমাদের দেশেও এরকম হওয়া সম্ভব না। এটা যে মরুভূমিতে এরকম হয়েছে আসলে অবিশ্বাস্য মনে হচ্ছে, এত সুন্দর, চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেবু গাছ, যেগুলোর ফুল এসেছে এখন পর্যন্ত লেবু হয়ে ওঠেনি। এই যে সোজা যেগুলো দেখা যাচ্ছে সবই লেবু গাছ এবং আমরা এখন ক্ষেতের একদম মাঝখানে আছি। মাঝখানে খুব কষ্ট করে এই যে ট্রেনের উপর থেকে আমরা হাঁটছি। হ্যাঁ, আমাদের পাশে সরিষা ফুলের মতো যেটা দেখা যাচ্ছে এটি হচ্ছে ইয়ানসুন গাছ। ইয়ানসুন গাছ না ভাই? ইয়ানসুনের মতো, কিন্তু ইয়ানসুন না, যেটা কিছুটা আমাদের দেশে মৌরির মতো, মশলা মৌরি আছে না, সেই মৌরির মতো, ঘ্রাণটাও মৌরির মতোই, এর চেয়েও আরো সুঘ্রাণ বেশি দেখা যায় এখানে। এই হচ্ছে গ্যান্ডারির গাছ, এগুলো হচ্ছে গ্যান্ডারি আখের গাছ, একদম ছোট ছোট আখ গাছ দেখা যাচ্ছে। আমরা যখন রাস্তা থেকে হাঁটছিলাম তখন আখের যে খোসা সেটা পড়ে থাকতে দেখেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আখ গাছ, যেটা একদম ড্রেনের পাশে লাগানো হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমের গাছ, আমের গাছ, এখানে আমের গাছে ফুল এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমের গাছ। বেশ অনেকগুলো আমের গাছ রয়েছে ফাঁকা ফাঁকা করে লাগানো। এখানে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছও রয়েছে এবং মিশরের পেয়ারাটা বাংলাদেশের পেয়ারার মতো না, একটু অন্যরকম এবং বেশ সুস্বাদু খেতে। এদেরকে হচ্ছে আরবিতে বলা হয় মুসা আইদুল ফকির, মানে হচ্ছে দরিদ্র ব্যক্তিদেরকে সাহায্যকারী আর কি। তো যেহেতু মানে কৃষকদের খেতে যে সকল পোকামাকড় আছে, যেহেতু এগুলো তাদেরকে খেয়ে সাহায্য করে, এই জন্য তাদেরকে আরবিতে মুসা আইদুল ফকির বলা হয়। বন্ধুরা, এটি হচ্ছে এই গাছ থেকে চিনি উৎপাদন করে থাকে, যেটা সাদা চিনি সেটা উৎপাদন করে থাকে। গাছটা কিছুটা মূলা গাছের মতো দেখতে এবং এটার নাম বাঞ্জার সুক্কারি। বাঞ্জার সুক্কারি এই গাছ থেকে চিনি উৎপাদন করে থাকে। আমরা কায়রোতে চিনির দাম প্রায় 60 টাকা। এখানে যেহেতু এই চিনি উৎপাদনের যে গাছ এগুলো রোপণ করা হয় বা সেক্ষেত্রে এখানে দাম 35 টাকা। প্রায় চিনির দাম এই অঞ্চলে অর্ধেক।
একটা 10 কেজি। একটা 10 কেজি, মানে এটা বড় হলে এক একটা 10 কেজি ওজন হয়, মানে অনেক বড় হবে এটা। আমরা আপনাদেরকে দেখিয়েছি, বর্তমানেও প্রায় 2-3 কেজির উপরে আছে। এটি ছোট। অনেকেই গরু পালন করে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ বড় ধরনের গরু কিন্তু তারা পালন করে থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে গরুর গোয়াল, যেটা রাস্তার একদম পাশেই রয়েছে গরুর গোয়াল। এখানে অনেকগুলো গরু রয়েছে। পাশের ওয়ালগুলো পাথর দিয়ে করা এবং উপরে ভুট্টা গাছের ছাউনি দেয়া। দেখতে পাচ্ছেন গরুর গোয়াল। গরুগুলো একটু ঘাস জাতীয়, যে শাক জাতীয় যে সকল জিনিসগুলো আছে সেগুলো খাচ্ছে, যেগুলো এক্সাক্ট নাম আমি বলতে পারবো না, কারণ এগুলো চেনা পরিচিত মনে হচ্ছে না এগুলো কোনো সময় বাংলাদেশে দেখেছি। তো আপনাদেরকে আরো একবার ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে মিশরের গরুর আর কি, মিশরের গ্রামের গরুর গোয়ালগুলো এরকম, তারা কিন্তু গরু পালন করে থাকে। মাঠের সব জায়গায় সেচ পৌঁছে গেছে, পানিতে দেখছেন সকল বেডগুলো পানিতে টইটুম্বুর হয়ে রয়েছে। এবং আরো একটি ইন্টারেস্টিং বিষয়, এখানে কাঁচামরিচ গাছ লাগানো হয়েছে, রোপণ করা হয়েছে। একদম মাথা থেকে এই মাথা পর্যন্ত সব কাঁচামরিচ গাছ লাগানো হয়েছে। এই যে দেখা যাচ্ছে এটি হচ্ছে আমাদের বৈঠকখানা। আমরা দেখতে চাই এটার ভিতরে কি আছে। এটির ভিতরে এটি কোরআন শরীফ আছে মিলিত অবস্থায়, হয়তো এখানে তারা নামাজ পড়ে থাকে। আর এখানে ওই যে জমিতে স্প্রে করার বিভিন্ন ঔষধ রয়েছে। এদিকে চায়ের জন্য চায়ের কেটলি, চুলা রয়েছে, আর এদিকে একটি করাত রয়েছে। উপরের ছাউনিটি হচ্ছে খেজুর গাছের যে খেজুরের ডালের যে ছাউনি সেটি, এবং কাঠ দেওয়া রয়েছে। এদিকে একটি রেডিও রয়েছে, তারা রেডিও শোনে হয়তো। এদিকে কারেন্টের লাইনও রয়েছে, একটি কারেন্ট বক্স রয়েছে। সব মিলিয়ে অসাধারণ। এবং এখানে একটি বসার জায়গা রয়েছে। এদিকে তাদের গাধা যেখানে রাখে সেটির ঘর রয়েছে। আর এদিকে তো আপনাদেরকে আগেই দেখিয়েছি, এগুলো যারা চিনি উৎপাদন করে, বিশেষ করে সাদা চিনি যেটা, সেটা আখ দিয়ে উৎপাদন করে না এলাকায় এই যে বিটরুটের মতো যে আছে এটা দিয়ে উৎপাদন করে। আহা, কি এক মায়াবী গ্রাম, কি অপরূপ এর সৌন্দর্য! যেন দেখে মনে হয় প্রিয় মাতৃভূমি বাংলাদেশের কোনো গ্রামীণ জনপদের চিত্র এটি। এখানকার মানুষের প্রাথমিক যানবাহন হিসাবে গাধাকে বেশি ব্যবহার করে থাকে। গাধার বহুল ব্যবহার এখানে প্রচলিত। এ জনপদের মানুষ গাধার পিঠে চড়ে গ্রামের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত ও কৃষিকাজের নানা সরঞ্জাম পরিবহন করে থাকে। এছাড়াও গাধার গাড়িতে মাল টানা হয়। এর আগে আপনাদেরকে দেখিয়েছি গোয়াল ঘর, তারপরে গাধার যেখানে থাকে। এটা হচ্ছে গ্রামের ঘর বাড়িগুলো। এরকম গ্রামের ঘর বাড়িগুলো বেশ সুন্দর এবং বেশ আধুনিক আমার কাছে মনে হয়েছে। এখানকার অধিকাংশ বাড়ি এরকম ইটের তৈরি। সামনে বড় একটি দরজা রয়েছে, একতলা বিশিষ্ট বাড়ি। সামনে একটি বড় দরজা রয়েছে, একটি কলিং বেল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে সোজা ধান ক্ষেত দেখা যাচ্ছে। এদিকে এরকম বাড়ি। এখানে শুধু একটি বাড়ি না, এখানে অসংখ্য বাড়ি রয়েছে। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এদিকে বাড়ি আছে, এদিকে বাড়ি আছে, এবং মাঝখানে এই যে সাইলেস জাতীয় এগুলো কিন্তু গোখাদ্য, গরু, তারা অধিকাংশই গরু পালন করে থাকে। ইফতারির পরে সন্ধ্যা নামলো পুরো গ্রাম জুড়ে। এ সময়টাতে গ্রামীণ পথঘাট এক মোহনীয় রূপে দেখতে পেলাম। সর্বশেষ আমরা শুনতে পেলাম এই গ্রামেই সমাহিত আছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এক বুজুর্গ ব্যক্তি। খুব তড়িঘড়ি করে সেদিকেই রওনা হলাম। জিয়ারত করলাম আহলে বাইতের কবর। এর সাথেই রয়েছে তার ভৃত্য হাবশী গোলামের কবর। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।